ওয়েলকাম টু RM বায়োলজি। থার্ড সেম পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো, এর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেট 1 ডিসকাস করেছিলাম সংসদের মডেল প্রশ্নের। আজকের কিন্তু আমরা করে নেব সেট 2। যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার সিস্টেমের পরীক্ষা, তাই আমাদের ডিপেন্ড করে থাকতে হবে যে মডেল প্রশ্ন কেমন আছে সেটার উপরে। ঠিক আছে, কারণ আমাদের হাতে আগের কোনো কিন্তু রিসোর্সেস নেই বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও নেই। তাই আমরা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকবো সংসদের মডেল প্রশ্নের সঙ্গে। আর বাজার চলছে যে টেস্ট পেপার গুলো বেরিয়েছে এবিটি এর, তার উপরে। তো এবিটি এর টেস্ট পেপারের সলভও চলছে, তোমরা প্রত্যেকেই জানো। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। আগের ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স ছিল, আশা করি এই ভিডিও তোমরা সবাই দেখবে, তোমাদের সবাইয়ের হেল্প হবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম চারটে প্রশ্ন এই স্লাইডে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি গর্ভপত্রে উপস্থিত 10টি ডিম্বককে নিষিক্ত করতে কমপক্ষে কতগুলো পরাগ রেণুর প্রয়োজন হবে? তো বেসিক্যালি এখানে আমরা যেটা দিয়ে চিন্তা ভাবনা করব সেটা হচ্ছে, দেখো এখানে বলেছে হচ্ছে 10টি ডিম্বাণু। 10টি ডিম্বাণু, 10টা ডিম্বাণুকে নিষিক্ত করতে কটা লাগবে বলেছে, তাহলে আমরা কি ভাববো? একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে কটা পুংগ্যামেট লাগে? একটি পুংগ্যামেট লাগে। তাহলে 10টাকে নিষিক্ত করতে কটা লাগবে? 10টাকে নিষিক্ত করতে 10টা লাগবে। ভ্রূণস্থলিতে বর্তমান ডিপ্লয়েড কোষটির নাম। দেখো, ভ্রূণস্থলিতে বর্তমান ডিপ্লয়েড কোষটির নাম। ডিম্বকোষ না, এটা ডিপ্লয়েড নয়, এটাও ডিপ্লয়েড নয়, এটাও ডিপ্লয়েড নয়। সেন্ট্রাল যে সেলটা হয়, যদি আমরা এরকম একটা ছবি আঁকি, তার মধ্যে দেখবে এই জায়গাটায় একটা কেন্দ্রীয় কোষ থাকে, যেটাকে আমরা নির্ণিত নিউক্লিয়াসও বলি। তাহলে সেটা কি হয়? সেটা টুয়েন টাইপের হয়। সেটা টুয়েন টাইপের হয়, অর্থাৎ অপশন ডি। প্রদত্ত কোনটি কর্নকবের ট্যাসেল? প্রদত্ত কোনটি কর্নকবের ট্যাসেল? কি হবে? রোম আর ট্রাইক্লোম। ঠিক আছে। প্রদত্ত কোন অঙ্গতে কর্পাস লিউটিয়াম গঠিত হয়? এটা তো ইজি কোশ্চেন, উত্তর কি হবে? 4-এর ডি। প্রদত্ত কোন তরলটি ভ্রূণকে রক্ষা করে? কি হবে? অ্যামনিওটিক তরল, অর্থাৎ 5-এর বি। তারপরে ম্যাচ কলাম আছে। ম্যাচ কলামে কি আছে? প্রোলিপারেটিভ দশা, ক্ষরণকারী দশা, রজস্রাবীয় দশা। ডান স্তম্ভে আছে এন্ডোমেট্রিয়াম স্তরের অবক্ষয়, ফলিকিউলার দশা, আর একটা হচ্ছে লিউটিয়াল দশা। তাহলে প্রোলিপারেটিভ দশাকে আমরা ফলিকিউলার দশা বলতে পারি। আমরা ফলিকিউলার দশা বলতে পারি। তাহলে এ ইকুয়াল টু 2 হবে। তো ক্ষরণকারী যে দশা, ক্ষরণকারী দশাকে আমরা কি বলতে পারি? লিউটিয়াল ফেজ বলতে পারি। তারপর রজস্রাবীয় দশাকে আমরা কি বলতে পারি? এন্ডোমেট্রিয়াম স্তরের অবক্ষয় বলতে। দেখো অপশন বোধহয় এ তে আছে, হ্যাঁ এ তে আছে। তারপর এটা খুব ইজি একটা কোশ্চেন, যে সকল রাজ্যের টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ টিএফআর বলা আছে 3-এর বেশি, তাদের দেখো একটা গ্রাফ দেয়া আছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার। উপরিউক্ত গ্রাফে এনপিএসএফ দ্বারা প্রকাশিত ভারতের বিভিন্ন রাজ্যের টোটাল ফার্টিলিটি রেট টিএফআর কে দেখানো হয়েছে। প্রদত্ত কোন রাজ্যে টিএফআর সব থেকে বেশি? দেখো 3.9 কোথায় হয়ে আছে? বিহারে। তাহলে উত্তর কি হবে? উত্তর যাবে বিহার, অর্থাৎ অপশন বি। তারপর যে রাজ্যে টিএফআর সব থেকে বেশি, সেই রাজ্যে জনসংখ্যার অতিবৃদ্ধি দেখা যায়, এটা স্বাভাবিক। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সেই রাজ্যের কর্তৃপক্ষের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? তো বেসিক্যালি কি পদক্ষেপ নিতে হবে? যে ফ্যামিলি নিয়ন্ত্রণ যেটা, বা পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধক ব্যবস্থা, বা ছোট পরিবার হলে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তার ঘোষণা করে। তাহলে উপরে সবগুলোই হবে। তারপর জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে কোনো রাজ্য কি কি সমস্যার সম্মুখীন হয়? দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসমূহের অভাব দেখা যায়, ঠিক। অধিক কাজ করতে সক্ষম মানুষ থাকলে না, এটা নয়। বেশি সংখ্যক সন্তান থাকলে মানুষের জীবনযাত্রা অধিক সুগম, না। তাহলে উপরে সবগুলো হচ্ছে না, তাহলে অপশন এ। আপেল হলো একটি অপ্রকৃত ফল, হ্যাঁ। আপেলের ক্ষেত্রে ডিম্বাশয় সহ সমগ্র পুষ্পাক্ষটি রূপান্তরিত হয়ে ফল গঠন করে। তাহলে এক্ষেত্রে কি হবে?
এটা বলো বিবৃত, কারণ উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যাও বটে। তাহলে হচ্ছে 10-এর এ। 8 থেকে 16টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণকে মরুলা বলা হয়, এটা সত্য। মরুলা বারংবার বিভাজিত হয়ে ট্রোফোব্লাস্ট গঠন করে। এই পার্টিকুলার জায়গাটা অ্যাকচুয়ালি ব্লাস্টোসিস্টের অংশ। ব্লাস্টুলা যেটা হয়, সেই ব্লাস্টুলার অংশ কিন্তু ট্রোফোব্লাস্ট। ব্লাস্টুলার অংশ কিন্তু ট্রোফোব্লাস্ট। সেক্ষেত্রে আমরা বলতে পারি উভয় সঠিক, কিন্তু ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না। ঠিক আছে। হেপাটাইটিস বি একটি যৌন সংসর্গজনিত রোগ। যৌন মিলনের মাধ্যমে এই রোগের সংক্রমণ ঘটে। তাহলে কি হবে বলো? বিবৃতি আর কারণ উভয়ই সত্য হবে, আর সঠিক ব্যাখ্যা দেয় সেটা হবে, অর্থাৎ 12-এ। এটা একটা প্যাসেজ আছে যেটাকে ফিল্ড বেসড কোশ্চেন বলে। বলা হচ্ছে একটি আদর্শ গুপ্তবীজী উদ্ভিদে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকটি যে ছোট বৃন্তের ন্যায় গঠনের সাহায্যে অমরার সঙ্গে যুক্ত থাকে তাকে ডিম্বক বৃন্ত বলে। ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক দেহের সংযোগস্থলকে বলা হয় ডিম্বক নাভি। প্রতিটি ডিম্বককে ঘিরে একটি বা দুটি স্তর বিশিষ্ট আবরণী উপস্থিত, তাকে ডিম্বক ত্বক বলি। সেটা বাইরেরও হয়, ভিতরেরও হয়। ডিম্বকের অগ্রভাগে যে স্থানে ডিম্বক রন্ধ্র থাকে, অগ্রভাগে যে স্থানে ডিম্বক ত্বক থাকে না হবে, যে স্থানে ডিম্বক ত্বক থাকে না, ডিম্বক ত্বক থাকে না, ঠিক আছে, সেই স্থান বাদে সমগ্র ভ্রূণপোষক কলা ডিম্বক ত্বক দ্বারা আবৃত থাকে। ডিম্বক বৃন্তের সজ্জা রীতির উপর ভিত্তি করে পরিণত ডিম্বক বিভিন্ন প্রকারের হয়। অর্থোট্রোপাস, অ্যানাট্রোপাস আর ক্যাম্পাইলোট্রোপাস। এইটা বেশি চলে, অ্যানাট্রোপাসটা বেশি পরিচিত অ্যানাট্রোপাসের সাথে তোমরা। তাহলে ডিম্বক দেহে যে প্যারেনকাইমা কলা কোষ দ্বারা নির্মিত গঠন উপস্থিত থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা ভ্রূণ পোষক কলা বলবো। তাকে আমরা ভ্রূণ পোষক কলা বলবো। কি করে? পুষ্টি প্রদান করে। কি কাজ? পুষ্টি প্রদান করা। পুষ্টি প্রদান করা। তারপরে যে চিত্র দেয়া আছে, ক্যাকটাসে এই ধরনের ডিম্বকের উপস্থিতি দেখা যায়। ডিম্বকের একপার্শ্বীয় বৃদ্ধির ফলে ডিম্বক রন্ধ্র ডিম্বক নিকটে অবস্থিত। চেনোপোডিয়েসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের ডিম্বকের উপস্থিতি দেখা যায়। এটি অর্ধ উল্টানো প্রকৃতির ডিম্বাণু। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 14-এর এ। দেখো 15-তে আর একটা ম্যাচ কলাম আছে, আর একটা তোমার ফিগার বেসড আছে। তাহলে এই জায়গাটায় দেখো, এই পার্টিকুলার কোশ্চেনটা কিন্তু বেসিক্যালি ওই পার্টটা থেকে, মানে আমাদের প্যাসেজ পার্টটা থেকে সলভ করা যাবে। বাকি যে দুটো কোশ্চেন ছিল কিন্তু প্যাসেজে তেমন কোনো কিন্তু ইনফরমেশন দেয়া ছিল না। ঠিক আছে, তাহলে চলো। সব থেকে প্রথম যেটা, যে ফাঁকা স্থান, তাহলে এটাকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র বলবো। ওখানে বলা ছিল যে স্থানে কি থাকে না, ত্বক থাকে না, ডিম্বক রন্ধ্র। তাহলে 1 ইকুয়াল টু ডিম্বক রন্ধ্র হবে, এটা কনফার্ম। তাহলে তোমার এ আর বিটা ক্যান্সেল, সি আর ডির মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এবারে যদি আমরা দেখি কি আছে, 2 নম্বরটা কি? তাহলে 2 নম্বরটা মোস্ট প্রবাবলি এইটাকে মার্ক করেছে। মানে যদি এইটাকে মার্ক করে তাহলে এটাকে, এটা ভ্রূণ পোষক কলা, এটা ভ্রূণ পোষক কলা। ভ্রূণ পোষক কলা কোথায় আছে? ডি তে আছে, তাহলে ডি হবে। তারপর জিন প্রকাশের নিয়ন্ত্রণ সমূহ প্রয়োগ করা যায়। ট্রান্সক্রিপশনের সময় হ্যাঁ, প্রসেসিং এর সময় হ্যাঁ, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এমআরএনএ স্থানান্তরণের সময় হ্যাঁ, ট্রান্সলেশনের সময় সেটাও হ্যাঁ। তাহলে সবগুলো প্রদত্ত কোনগুলি ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটের কাজ? সাবস্ট্রেট রূপে কাজ করে, উৎসেচক রূপে কাজ করে, পলিমারাইজেশনের জন্য শক্তি সরবরাহ করে, আর বিক্রিয়ার হারকে হ্রাস করে। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে 1 এবং 3। অর্থাৎ কাজ জিজ্ঞেস করেছি, 1 হবে আর 3 হবে। তারপর আধুনিক বায়োটেকনোলজিতে জিন মধ্যস্থ কিছু নির্দিষ্ট সিকুয়েন্স ব্যবহার করা হয়, যাকে 3 to 5 প্রাইম, 5 to 3 প্রাইম উভয় মুখে অভিমুখে পাঠ করলে উভয় তন্ত্রীতে একই থাকে।
এই ধরনের সিকোয়েন্সকে আমরা কি বলি? এই ধরনের সিকোয়েন্সকে আমরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলি। কি বলি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলি। ঠিক আছে, তাহলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, তাহলে অবশ্যই এ আর বিটা ক্যান্সেল। জিন মধ্যস্থ নাকি জিন বহির্ভূত, এটা আমাদেরকে বার করতে হবে। দেখো এখানে বলাই আছে মধ্যস্থ, তাহলে কি হবে? জিন মধ্যস্থ প্যালিন্ড্রোমিক সাইট বলবো। তারপর একটা পেডিগ্রি চার্ট আছে। একটু পেডিগ্রি চার্ট দেখে তোমাদের ভয় লাগে ঠিকই, কিন্তু পেডিগ্রি চার্ট খুব সহজ। এর আগে আমি যখন ক্লাস করিয়েছিলাম টেস্ট পেপারের বা তোমার এই পর্ষদের টেস্ট, মানে মডেল টেস্টের বা মডেল পেপারে, তখন কিন্তু আমি ট্রিক্স গুলো বলে দিয়েছিলাম। তোমরা দেখে নিও, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখতে পারো। বর্তমান সমাজে লাল ও সবুজ বর্ণান্ধদের উপস্থিতি যথেষ্ট পরিমাণে দেখা যায়। একজন বর্ণান্ধ পুরুষ যার পিতামাতা আপাতদৃষ্টিতে স্বাভাবিক, একজন স্বাভাবিক মহিলার সঙ্গে বিবাহ করেন। তাদের সন্তানদের মধ্যে একজন কন্যা, একজন পুত্র বর্ণান্ধ হয়। ঠাকুরদা ও ঠাকুমা, বাবা মা ও আক্রান্ত পুত্র কন্যার জিনোটাইপ গুলো কি হবে? তাহলে ঠাকুরদার জিনোটাইপ চেয়েছে, ঠাকুমার জিনোটাইপ চেয়েছে, বাবা মার জিনোটাইপ চেয়েছে, আক্রান্ত পুত্র কন্যা জিনোটাইপ। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি এই জেনারেশনে এটা ঠাকুরদা, এটা ঠাকুমা, তারা দুজনে কেউই আক্রান্ত নয়। আমরা আপাত দৃষ্টিতে স্বাভাবিক বলা হয়েছে, আপাত দৃষ্টিতে কি বলে দেয়া হয়েছে? স্বাভাবিক বলে দেয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, আমরা এইটা অপশন বিটা হবে। দেখো ক্যাপিটাল এ এক্স ওয়াই, ক্যাপিটাল এ এক্স সি এক্স, তারপরে হচ্ছে ক্যাপিটাল এ এক্স সি ওয়াই, তারপরে হচ্ছে ক্যাপিটাল এ এক্স সি এক্স, ক্যাপিটাল এ প্লাস এক্স সি এক্স সি, ক্যাপিটাল এ এক্স সি ওয়াই। ব্যাস, তাহলে এটা বি হয়ে গেল। এই চারটা দেখে দেখো, এখানে আক্রান্ত, ইনি আক্রান্ত, ইনি আক্রান্ত নয়। তাহলে এই পুত্রটা আক্রান্ত, এই কন্যাটা আক্রান্ত, এই দুজন কিন্তু আক্রান্ত না, কিন্তু আক্রান্ত জিজ্ঞেস করেছে। এই হচ্ছে ব্যাপার। তারপর তারপর এটা কি বলেছে? এটা হচ্ছে ল্যাগ ওপেরন। এখানে আরএনএ পলিমারেজ, এখানে প্রোমোটার সিকোয়েন্স দেয়া আছে, অপারেটর দেয়া আছে। প্রদত্ত চিত্রে বাম মেরুতে যে স্থানে আরএনএ পলিমারেজ যুক্ত হয় এবং যে কারণে যুক্ত হয় তা হল, যে কারণে যুক্ত হয়, কোথায় যুক্ত হয়? 3 প্রাইম প্রান্তে যুক্ত হয়। আর রিপ্রেসার প্রোটিনকে নিষ্ক্রিয় করার জন্য যুক্ত হয়। 3 প্রাইম প্রান্তে রিপ্রেসার প্রোটিনকে নিষ্ক্রিয় করার জন্য। সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি বিবর্তন? অভিসারী বিবর্তন। অভিসারী, দেখো কি মনে রাখবে? এসি আর এইচ ডি মনে রাখবে। তাহলে এ থেকে কি হলো? অ্যানালোগাস। এ থেকে কি হলো? অ্যানালোগাস। সি থেকে কি হলো? কনভার্জেন্ট। এগুলোর বাংলা তুমি যদি জেনে যাও তাহলে হয়ে যাবে। তারপরে এইচ থেকে কি হবে? হোমোলোগাস। এইচ থেকে কি হবে? হোমোলোগাস। আর ডি থেকে কি হবে? ডাইভার্জেন্ট। কি হবে? ডাইভার্জেন্ট। তাহলে এটা মনে রাখলে খুবই তোমাদের সুবিধা। এসি এবং এইচডি, এসি রুমে বসে এইচডি কোয়ালিটি সিনেমা দেখছো। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রদত্ত কোনটির উদাহরণ বলো? কি হবে দেখি, অপশন কি আছে? অভিযোজনগত বিকিরণ না, ট্রান্সডাকশন না, পপুলেশনে পূর্ব বিদ্যমান প্রকরণের উদাহরণ। ঠিক, তাহলে হচ্ছে অপশন সি। মিওসিস কোষ বিভাজন কালে পুনঃসংযুক্তির ফলে উৎপন্ন মিউটেশনের প্রভাবে যে প্রকরণ সৃষ্টি হয় তা হল অনিশ্চিত আর অভিমুখী বিহীন। অনিশ্চিত, অভিমুখী বিহীন বা অভিমুখ বিহীন। তারপর হার্ডি উইনবার্গ সাম্যাবস্থাকে প্রভাবিত করে জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, জিনগত পুনঃসংযুক্তি, আর একটা কি? আর একটা প্রাকৃতিক নির্বাচন। ব্যাঙের কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে মৎস্য শ্রেণী থেকে এদের উৎপত্তি ঘটেছে? কোন দশা? ব্যাঙাচি দশার উপস্থিতি। মেরুদণ্ডীদের বিবর্তনের আনুমানিক ভূতাত্ত্বিক সময়ে সঠিক পর্যায়ক্রমটি হলো? তাহলে প্রথমে আসবে প্রোটেরোজোয়িক মাস্ট, তাহলে এই অপশনটা বাদ। প্রোটোজোয়িকের পরে আসবে প্যালিওজোয়িক, কোথায় আছে? অপশন সি বাদ, অপশন ডি। প্রোটোজোয়িক, প্যালিওজোয়িক, মেসোজোয়িক, সিনোজোয়িক। তারপর প্রদত্ত কোন ক্ষেত্রে বিজ্ঞানীর নাম ও তার আবিষ্কৃত তত্ত্বের জোড়াটি সঠিক? পাস্তুর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তত্ত্ব, একেবারে না, কেটে দাও। ওয়াইসম্যান জার্মপ্লাজম তত্ত্ব সঠিক। ডারউইন প্যানজেনেসিস ভুল। ডাবরিজ প্রাকৃতিক নির্বাচন ভুল। তাহলে হচ্ছে অপশন সি। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি কার দেয়া? এটা আমাকে কমেন্ট করো দেখি।
একদম সহজ সরল প্রশ্ন, এটা একটাই প্রশ্ন তোমাদেরকে বললাম বা দিচ্ছি, এটা আমাকে কমেন্ট করো। ঠিক আছে। আর্কিওপটেরিক্সের সংরক্ষিত জীবাশ্মটি থেকে কি বোঝা যায় সেটা তোমাদের জিজ্ঞেস করেছে, যে জুরাসিক যুগে সরীসৃপ থেকে পক্ষী শ্রেণীর উৎপত্তি ঘটেছে। এগুলো কিন্তু ইনফরমেশন বেস। প্রদত্ত কোন আইসোটপটি ব্যবহারের মাধ্যমে এত বছরের পুরনো বা এত বছরের বেশি পুরনো জীবাশ্মকে শনাক্ত করা যায়। তো বেসিক্যালি এখানে কার্বন ডেটিং এর প্রয়োজন পড়ে জীবাশ্মকে শনাক্ত করতে। তাহলে কি হবে? অপশন বি। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক জিজ্ঞাসা করেছে। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এটা অপশন ডি, পেঙ্গুইনের ফ্লিপার আর ডলফিনের ফ্লিপার সমবৃত্তীয় অঙ্গ। তারপর ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, এই ঘটনাটি কোন মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যাবে? কোন মতবাদ? রিক্যাপিচুলেশন থিওরি। জেনেটিক ড্রিফট কোথায় দেখতে পাবো? জেনেটিক ড্রিফট ক্ষুদ্র পপুলেশনে দেখতে পাবো। ডারউইনের মতে যোগ্যতমের উদবর্তন বলতে কি বোঝায়? যে প্রজাতি পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিয়ে টিকে থাকতে সক্ষম। লাস্ট প্রশ্ন, ল্যামার্কবাদ অনুসারে দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফের উৎপত্তি ঘটেছে, তার কারণ নিচের কোনটা? সর্বগ্রীবাযুক্ত জিরাফ গলা উঁচু করার প্রচেষ্টা, মানে ডি, অপশন ডি। ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি পর্ষদের যে দুটো সেট আমাদের কাছে ছিল, পর্ষদের দুটো সেট কিন্তু আমাদের কমপ্লিট। পর্ষদের দুটো সেট আমাদের কমপ্লিট, সেট ওয়ানও কমপ্লিট, আবার সেট টুও কমপ্লিট। ঠিক আছে। অবশ্যই যারা সেট ওয়ানটা এখনো দেখোনি, অবশ্যই দেখে নিও। এবং তোমরা কমেন্ট করো তোমাদের বায়োলজির একটা মডেল পেপার চাই কিনা, যেখান থেকে তোমরা মোটামুটি 30+ নাম্বার পেতে পারো। যদি 30+ নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো। তাহলে আমি কিন্তু একটা তোমাদের জন্য শিওর শট 30+ পাওয়ার জন্য একটা ভিডিও আনবো। তাই অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে দাও যে তোমরা ওরকম একটা মডেল সেট চাইছো কিনা, যেখান থেকে তুমি 30+ পেতে চলেছো। মোটামুটি 50টার মতো প্রশ্ন থাকবে, সেই 50টা প্রশ্ন থেকে কিন্তু 30+ তুমি পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই করে যত বেশি কমেন্ট হবে, তত বেশি করে কিন্তু তত তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, ভিডিওটি শেয়ার করো, লাইক করো, এবং অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো যে তোমাদের ওই রকম একটা ভিডিও চাই কিনা, যেটা করলে তোমরা 30+ মার্কস পাবে তোমাদের সেমিস্টার 3 এক্সাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলের মতো, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি শেয়ার করে দিও সবার সাথে।